একটি মেয়ে সিঁড়ি থেকে নামতে গিয়ে হঠাৎই পা পিছলে পড়ে যায় এবং পড়ে গিয়েই তার মৃত্যু হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার এই যে বাড়ির সকলেই বলছে এটা একটি হত্যা। পা পিছলে পড়ে গিয়ে মারা গেলে সেটা হত্যা হয় কি করে? এরকমভাবেও কি হত্যা করা সম্ভব? নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম অস্বীকার। গল্পটি নেওয়া হয়েছে সমরেশ বসুর অশোক ঠাকুর সমগ্র থেকে। গল্প পাঠে রয়েছে শুভ, কৌশিক, চন্দন আর আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে এসকে দিলার। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। অশোকের দু হাতে ধরা বইটায় ইংরেজি মরাটে লেখা রয়েছে ক্র্যাচ 22, জোসেফ হেলার। একটি আমেরিকান উপন্যাস, কিন্তু আদৌ অপরাধ তত্ত্বের বই নয় ওটা। ওর ঠোঁটের কোণে মিষ্টি মিষ্টি হাসি দেখেই বোঝা যাচ্ছে বইটা পড়েও বেশ মজা পাচ্ছে। এমন সময় দরজার বাইরে হরেরামদার আবির্ভাব হলো। অশোকের হরেরামদা। হরেরামদা এবারের কাজের লোক। বলল, ছোট খোকা, তোমার একটি টেলিফোন। অশোক বই থেকে মুখ সরিয়েই বাধা দিয়ে বলে উঠল, আর তুমি নিশ্চয়ই বলে দিয়েছো আমি বাড়িতে আছি। না, তুমি বলে দেবার পর থেকে তো আমি আর কাউকে বলিনি যে তুমি বাড়িতে আছো না বাইরে। আমি বলেছি দেখছি। বাঁচালে। কে টেলিফোন করেছে? কে আবার? তোমাদের সেই সিআই সাহেব না কে? এই হুমকে ধুমকে কথা বলে যে। ব্যাস হয়ে গেল। এক তাস খেলোয়াড় বন্ধু খেলা থামিয়ে বলল, সন্ধ্যে রাত্রির আড্ডাটা মাটি হলো। ইন্সপেক্টর শ্যামাপদ ভট্টাচার্য এখনই আসবে আর এসেই আমাদের যাতা বলতে শুরু করবে। একেবারে কাঁচা খোকা দেবতা। যা বলেছো খোকারা। আমি যেই বলেছি দেখছি ছোট কাকা বাড়িতে আছে কি না, অমনি টেলিফোনে গাক গাক করে আমাকেই হম্বিতম্বি শুরু করে দিল। বলে কিনা দেখার কি আছে, নিশ্চয়ই বৈঠকখানায় গাজের আড্ডায় বসেছে। তুমি গিয়ে বলো আমি এক্ষুনি যাচ্ছি, যেন বাড়ি থেকে না বেরোই, বিশেষ জরুরি দরকার আছে। বলে কি টেলিফোন ছেড়ে দিয়েছে? না, ছাড়েনি। আমি যখন আবার বললাম দেখতে হবে, তখন ডেকে গিয়ে বললে তবে তাই যাও, দেখো বাবু সাহেব আছেন কি না। যাবে কোন চুলোই, যত সব আড্ডাবাজ ছোকরার দল। গিয়ে বলো আমি টেলিফোন ধরে আছি, খুব জরুরি দরকার। অবশ্য জরুরি দরকার না হলে শ্যামাপদ ভট্টাচার্য ফোন করতো না। লোকটার সবই ভালো, গোয়ার তুমি ছাড়া। সেকেলে লোক তো, তাই 50-এর উপর বয়স হয়ে গেল, এখনও বিয়ে করেনি। পুরনো ভ্যালুসগুলো মাথায় গিজ গিজ করছে। এ যুগের লোক হয়েও পান সিগারেট তো দূরের কথা, চা পর্যন্ত খায় না। যাকে বলে একেবারে আচার্য পিসি রায়ের চেলা। লোকটা যে কেন পুলিশে চাকরি নিয়েছে সেটাই আশ্চর্য। অথচ ভেবে দেখো, শ্যামাপদ ভট্টাচার্য আগে ছিল এই অঞ্চলের ওসি। 2-1 বছর ঘুরে আবার এখানে সিআই হয়ে ফিরে এসেছে। সেই লোক কিন্তু নাটক অভিনয় নিয়ে পাগল। মনে কর সেই ভীমের ভূমিকা। কিন্তু যাই বলিস, লোকটা এখনই এসে আমাদের আড্ডাটা ভেঙে দেবে। এমনিতেই আমাদের আড্ডা দু চোখে দেখতে পারে না, আর মুখে যা আসবে তাই বলবে। বললাম তো, পুরনো দৃষ্টিভঙ্গিটা বদলাতে পারেনি। ছেলে ছোকরাদের আড্ডা সহ্য করতে পারে না। তবে পুলিশ অফিসার হিসেবে লোকটা সৎ, ঘুষখোর নয়। বস তোরা, শুনে আসছি কি বলছে। দরজার বাইরে রাখা স্যান্ডেল জোড়া পায়ে গলিয়ে চোরা রকের ওপর দিয়ে ভেতর বাড়ির দরজার দিকে এগিয়ে গেল। হরেরামদা ঘরের দিকে তাকিয়ে বলল, তবু তোমাদের বন্ধু আমাদের ছোট কাকার বেশ নামডাক হয়েছে। খবরের কাগজে নাম ছেপে বেরোই। কথাটা মিথ্যে না। বেশ কয়েক বছর আগে এ শহরের এক ডাক্তার পত্নীর হত্যা রহস্য উদ্ধার থেকে শুরু। তারপরে 24 পরগনা আর কলকাতার বেশ কয়েকটি জটিল কেসের হত্যা রহস্যের উদ্ঘাটন করে পুলিশ মহলে অশোকের এখন বিশেষ সম্মান আর খাতির। কেবল পুলিশ মহলে নয়, জনসাধারণের মধ্যেও একটা ব্যাপক পরিচয় ছড়িয়ে গিয়েছে, যে পরিচয়ের সঙ্গে রয়েছে বিস্মিত প্রশংসা আর অপরাধী জগতে উৎকণ্ঠিত ঘৃণা। অশোক দোতলায় ওঠা সিঁড়ির কোণে রাখা টেলিফোনের রিসিভারটা তুলে নিয়েছে। ওর ঠোঁটের কোণে হাসি আর চোখে কৌতুকের ছটা, কিন্তু গম্ভীর স্বরে বলল, নমস্কার, অশোক ঠাকুর বলছি। রাখো তোমার ওসব ফুষ্টি নষ্টি ঢঙের কথা। টেলিফোনের ওপার থেকে যেন শ্যামাপদ ভট্টাচার্যের গলায় বোমা ফাটল। আজকাল আবার বাড়ির লোকেদের পর্যন্ত মিথ্যে বলতে শিখিয়ে রেখেছ।
আমার গলা শুনেও বলে কিনা ছোট খোকা বাড়িতে আছে কিনা দেখতে হবে। যেন আমি জানি না ছোট খোকাটি কখন কোথায় কি করছে। মোসাহেবদের নিয়ে গাজার আড্ডা দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই। আপনার বলা হয়েছে স্যার? মানে? না, মানে আপনি যে এসব কথা শোনাবার জন্য এ সময় টেলিফোন করেছেন বুঝতে পারিনি। এসব কথার মানে কি বলতে চাও তুমি? এই মোসাহেবদের নিয়ে গাজার আড্ডা। হ্যাঁ, তোমার ওই আড্ডাকে আমি তাই বলি। কতগুলো বেকার রকবাজকে নিয়ে সকাল সন্ধেই। স্যার, আপনার একটু ভুল হচ্ছে। আপনাকে অনেক দিন বলেছি এরা সবাই কিন্তু বেকার নয়, শহরের ভদ্র পরিবারের সন্তান আর আমার বন্ধু। বন্ধুরা মোসাহেব হয় না। আর গাজা, আপনি ভালোই জানেন আমি একটু ভালো সিগারেট খেতে ভালোবাসি। সেটাকে চুপ! আই সে ইউ কিপ কোয়াইট। সামনে থাকলে এক ঘুষিতে তোমার চোয়াল উড়িয়ে দিতাম। ভেবেছো পুলিশের বড় কর্তাদের আশকারা পেয়ে তুমি যাকে যা খুশি তাই বলবে? আমাকে শোনাচ্ছ তুমি ভালো সিগারেট খেতে ভালোবাসো? সিগারেটটাকে আমি গাঁজা বলেই মনে করি, আর তোমারও সব বন্ধুদের আমি তোমার মোসাহেব বলেই মনে করি। আর তুমি নিজেই বাকি বাপ ঠাকুরদার রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছো, জমিদারি মেজাজে চলছো। তুমি একটা ডিবোচ আইডল, ওয়ার্থলেস ইয়ং চ্যাপ। এখন তাহলে ছাড়ি? ছাড়বে মানে? কাজের কথাই তো হয়নি। কাজের কথা কিছু আছে নাকি? ভাবলাম যেভাবে চোয়াল টল উড়িয়ে দেবার কথা বলছেন, ডিপস টিপস বলছেন, আমাকে খানিকটা শাসানি ধাতানি দেওয়ার জন্যই বুঝি টেলিফোন করেছেন। ইয়ার্কি করছো? আর যাই বলুন স্যার, আপনার সঙ্গে ইয়ার্কি মারার মতো সাহস আমার নেই। আপনি কয়েকটা কথা বললেন তার জবাব দিচ্ছিলাম। তা বলুন কি বলবেন। সত্যি তুমি যে কি ধাতু দিয়ে গড়া আমি আজও বুঝতে পারি না। আমার মাথাটাই খারাপ করে দিয়েছো। তোমাকে অনেক দিন ধরেই বলেছি আমাকে স্যার বলবে না, মিস্টার ভট্টাচার্য বলবে, নয়তো দাদা বলতেও পারো। আপনাকে আমি মনে মনে দাদার মতনই শ্রদ্ধা করি। কত শ্রদ্ধা করো সে আমার ভালোই জানা আছে। কিন্তু তোমার বাড়ির লোককে বলে রেখো, আমি ডাকলে যেন তোমাকে তাড়াতাড়ি ডেকে দেয়। বলবো। জানেন তো আজকাল অনেক বাজে টেলিফোনও আসে। আমি কি সেই? দলে পড়েন না, আপনার কথা আলাদা। সেই কথাটাই তোমার বাড়ির লোকদের বুঝিয়ে দিও। আমি শ্যামাপদ ভট্টাচার্য কোনো বাজে কথার জন্য তোমাকে ডাকি না। যাই হোক, এখন কাজের কথা শোনো। বলুন। জেলায় এসপি সাহেবের একটা চিঠি নিয়ে একটি লোক এসে বসে আছে। তিনি আমাকেও একটা চিঠি দিয়েছেন, কিন্তু আমি তোমার কাছে যেতে পারছি না। রেল লাইনের ওপারে কোড়াডাঙ্গার কাছে দুটো গ্রুপের মধ্যে বোমাবুমি আর গুলি চলাচলি হয়েছে, একটা মরেছে। আমি সেখানেই যাচ্ছি। তুমি তো আবার এসব কেসে কখনো হাত দিতে চাও না। কেন চায় না তা আপনি ভালোই জানেন। লোকাল পুলিশে যেখানে ইনভলভ, আর এসব গ্যাংস্টার ক্রাইমের ব্যাপার আলাদা। এরকম ক্ষেত্রে আমার যেতে ইচ্ছা করে না। থাক, তোমার মুখে পুলিশের নিন্দে শুনতে চাই না। এই লোকটি এসপি চিঠি নিয়ে এসেছে, আমি তাকে তোমার কাছে পাঠাচ্ছি। ঘটনা সব লোকটির মুখেই শুনতে পাবে। কেস হচ্ছে মার্ডার। লোকটি গেছিল স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সিআইডি সাহেবের কাছে। তুমি যাতে কেসটা হাতে নাও। এসএসপিসি আইডি সাহেব ডিস্ট্রিক্ট এসপির কাছে লোকটাকে পাঠিয়েছেন। তিনি কেসটা তোমাকে হাতে নেবার জন্য অনুরোধ করে একটা চিঠি পাঠিয়েছেন। আমাকেও বলবার জন্য বলেছেন। আশা করি তুমি কেসটা নেবে। কেসটা আগে জানা দরকার। লোকটা সেই জন্যই এসেছে, তার মুখ থেকেই তুমি মোটামুটি সব শুনতে পাবে। এসপি সাহেব যখন অনুরোধ করেছেন তখন বুঝে শুনেই করেছেন। আমি লোকটির সঙ্গে কোনো আলোচনা করিনি, ওটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। তাকে আমি তোমার কাছে পাঠাচ্ছি। লোকটি আসছে চানক থেকে, এইটুকুই জানি। চানক? হ্যাঁ বুঝেছি, ব্যারাকপুর এরিয়া। চেনো তো সব জায়গায়, কোনো জায়গা ঘুটে খেতে বাকি রাখোনি। কোন জায়গা চেনো না সেটাই বরং ভাববার কথা। তবু দেখুন, আপনি আমাকে আড্ডাবাজ আর অলস ছাড়া কিছুই ভাবেন না। সেটাও মিথ্যে বলিনি। তোমার ঘুটে খাওয়া হচ্ছে ম্যাপ দেখে আর কাগজপত্র ঘেটে। অলস লোকেদের যা কাজ। তবু কাজে লেগে যায়। যাই হোক, লোকটিকে তাহলে পাঠিয়ে দিন। শ্যামাপদ হয়তো রেগে আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার বদলে সজোরে রিসিভারটা নামিয়ে রাখার শব্দ শোনা গেল। অশোক হেসে রিসিভারটা যথাস্থানে রেখে চওড়া রকের পূর্ব দিকে এগিয়ে চলল। সামনেই মহাদেবের মন্দির। অশোক হরেরামদাকে বলল মন্দিরের সামনে একটি মাদুর বিছিয়ে দিতে। হরেরামদা মাদুর এনে পেতে দিয়ে চলেও গেল। অশোক হাওয়াই শার্টের বুক পকেট থেকে সিগারেটের প্যাকেট আর দেশলাই বের করে সিগারেট ধরালো। তৃতীয়ার চাঁদ আর আকাশে নেই, অন্ধকার নেমে এসেছে। রাস্তায় লাইট পোস্টে টিম টিম করে আলো জ্বলছে।
চৈত্রের বাতাস একই রকম বইছে। হঠাৎ সামনের কাঁচা রাস্তায় একটা সাইকেল রিক্সা এসে থামল। রাস্তার আলোয় যাত্রীকে স্পষ্ট করে দেখা যাচ্ছে না, তবে লম্বা চওড়া আর স্বাস্থ্যবান বলেই মনে হয়। যাত্রী রিক্সা থেকে নামল, ট্রাউজারের পকেট থেকে পার্স বের করে ভাড়া মিটিয়ে দিল। লোকটি অশোকের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, অশোক ঠাকুর কি? আসুন, উপরে উঠে আসুন। অশোক মন্দিরের ভেতরে গিয়ে ডান দিকে চেনা জায়গায় হাত বাড়িয়ে সুইচটা টিপল। মন্দিরের দরজার মাথায় একটি আলো জ্বলে উঠল। আলো ছড়িয়ে পড়ল রকের অনেকখানি জুড়ে। লোকটি রকের উপরে উঠে বৈঠকখানার ঘরগুলোর দিকে দেখল, তারপর এগিয়ে গেল অশোকের দিকে। অশোক মন্দিরের সামনে পাতা মাদুর দেখিয়ে বলল, বসুন। আমি অশোক ঠাকুরের সঙ্গে একটু দেখা করতে এসেছি। অশোক মনে মনে হাসল। হাসিটা নিজের দুর্ভাগ্যজনিত। প্রথম দর্শনে অপরিচিত কেউ অশোক ঠাকুর বলে তাকে ভাবতে পারে না। ওর বয়স 30, ছিপছিপে মাঝারি লম্বা আর শক্ত গড়ন। মুখ দেখলে বয়স আরও কম মনে হয়। মাথার ঢেউ খেলানো উল্টে আঁচড়ানো চুল, ছোট ছোট করে ছাটা। মুখের কোমলতায় তীক্ষ্ণতাও ধরা পড়ে না। ডাগর চোখে দৃষ্টিটাও কিছুটা ঢুলু ঢুলু। আগন্তুকের বয়স ওর থেকে 2-4 বছর বেশি হতে পারে। তেল চকচকে কোকড়ানো চুল, একজোড়া গোঁফ, চোখের কোল বসা আর দৃষ্টি চিন্তাচ্ছন্ন। চোখ মুখ চেহারা সব মিলিয়ে সুপুরুষই বলা যায়। অশোক দুহাত কপালে ঠেকিয়ে বলল, আমার নাম অশোক। আগন্তুক বিস্ময়ে অশোকের মুখের দিকে তাকালো। কিছু একটা বলতে গিয়ে যেন হঠাৎ হেসে ফেলল। একেবারেই বুঝিনি, মাফ করবেন। আরে, মাফ করার কি আছে? অনেকেরই এরকম হয়। আমি শুনেছি আপনার বয়স কম, কিন্তু এতটা কম ভাবতে পারিনি। আমার বয়স 30। সিআই শ্যামাপদ বাবু আমাকে টেলিফোন করেছিলেন। বসুন। আপনি চাণক থেকে এসেছেন? চাণক? না, আমি তো চাণক থেকে আসিনি। আমাদের বাড়ি মনিরামপুর। আমার নাম প্রদীপ মণ্ডল। তাহলে চাণকের কথা সিআই বললেন কেন? আসলে যে ঘটনার জন্য আমি এসেছি সেটা ঘটেছে চাণকে, সেজন্যই বোধহয়। ও, বুঝেছি। মিস্টার ভট্টাচার্যের জায়গার নামে ভুল হয়েছে। কিন্তু প্রদীপবাবু, আপনার এখানে বসতে অসুবিধা হবে না তো? প্রদীপ মণ্ডল ব্যস্ত হয়ে পায়ের স্যান্ডেল খুলে মাদুরে পা দিল। না না, অসুবিধা হবে কেন? আমার ঘরে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আসর বসিয়েছে। এখানে বসে কথাবার্তা বলতে আমাদের কোনো বাধা নেই। কেউ আমাদের কথা শুনতে আসবে না। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আপনি যখন বলছেন সেটাই যথেষ্ট। তবে আপনার কাছে আমার আশা আর কথাবার্তা সবই গোপন থাকা দরকার। নিশ্চয়ই। গলির ভিতরে এই রাস্তা সম্পর্কে আপনি নিশ্চিত থাকতে পারেন। আশেপাশে আমাদের কথা শোনার মতো কেউ নেই। মিস্টার মিত্রের চিঠিটা দিন। চিঠিটা পড়ে আমি আলো নিভিয়ে দেব, তারপর আপনার কথা শুনব। তার আগে আপনি বসুন। প্রদীপ মণ্ডল বুক পকেট থেকে একটি মুখবন্ধ খাম বের করে অশোকের হাতে দিল, তারপর বসল। অশোক খামের মুখ খুলে চিঠিটা বের করল। অশোক স্তম্ভের ছাপমারা এসপি লেটার হেডের চিঠি, ইংরেজিতে লেখা, যার বাংলা করলে অনেকটা এইরকম দাঁড়ায়। প্রিয় অশোক ঠাকুর, বেশ কিছুকাল পরে আপনার শরণাপন্ন হচ্ছি। আশা করি নিরাশ করবেন না। পত্রবাহক শ্রী প্রদীপ মণ্ডল, ব্যারাকপুর অঞ্চলে মনিরামপুরের অধিবাসী। এর বিবাহিতা বোনের মৃত্যু হয়েছে গত 7 দিন আগে। মৃত্যুটি সন্দেহজনক। থানা মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছিল। ফরেনসিক ডিপার্টমেন্টেও তদন্ত করা হয়েছে, রিপোর্ট এখনও পাওয়া যায়নি। আপনি শ্রী মণ্ডলের কাছ থেকে সবই শুনতে পারবেন। পুলিশ একটা কেস ফাইল করেছে। সন্দেহজনক ব্যক্তিদের গ্রেপ্তারও করা হয়েছিল। আপাতত সবাই জামিনে খালাস পেয়েছে। শ্রীমণ্ডল এসএসপি আর সিআইডি ওয়েস্ট বেঙ্গলের কাছে গিয়েছিলেন আপনাকে এই সন্দেহজনক মৃত্যুর তদন্তভার নেওয়ার আর্জি নিয়ে। উনি আমার কাছে শ্রীমণ্ডলকে পাঠিয়েছেন এই অনুরোধ জানিয়ে যাতে আপনি এই তদন্তভারটা নেন। আমারও তাই অনুরোধ। আশা করি এই অনুরোধটা রাখবেন। আপনি দায়িত্ব নিয়ে শ্রীমণ্ডলকে মুখে বলে দিলেই হবে, আমি জানতে পারবো। এবং আমার দৃঢ় বিশ্বাস পূর্বের অন্যান্য জটিল রহস্যের উদ্ঘাটনের মতো এই মৃত্যু রহস্যও আপনি নিশ্চিত উদ্ঘাটন করতে পারবেন। আমার শুভেচ্ছা জানাই।
ইতি আপনার একান্ত অনুরক্ত। অশোক চিঠিটা পড়ে প্রদীপের মুখের দিকে তাকালো। ওর চোখে অস্বস্তি। বলল, ট্রাউজার পরে আপনার পক্ষে এভাবে বসা কষ্টকর হচ্ছে, তাই না? না না, কিছুমাত্র না, আমার অভ্যাস আছে। কিন্তু আপনার সাহায্য পাচ্ছি তো। বাতিটা নিভিয়ে দিয়ে আসি। মন্দিরের ভেতরে পা দিয়ে যথাস্থানে সুইচটা অফ করে দিল। রাস্তার টিমটিম আলো থাকা সত্ত্বেও হঠাৎ যেন কারো অন্ধকার নেমে এলো। অশোক প্রদীপের মুখোমুখি মাদুরে এসে বসল। মিস্টার মিত্রের কথা না রাখার কোনো কারণ নেই, তবে তার আগে আপনার মুখ থেকে সব কথা শোনা দরকার। আপনার কথা শোনার আগে আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করে নিই, তাহলে সেই ব্যাকগ্রাউন্ডে আপনার কথা থেকে ঘটনাটা বুঝতে আমার সুবিধা হবে। আপনার বোনের বয়স কত হয়েছিল? 22। মাত্র? বিয়ে হয়েছিল কদিন আগে? 1 বছর 2 মাস। ছেলে পেলে কিছু হয়নি। শ্বশুরবাড়ি চান কে? আগে হ্যাঁ। আমাকে আগেটাকে করবেন না, একটু সহজ হয়ে যান। চানক জায়গাটা এর নাম আমি আগে শুনেছি। ব্যারাকপুর স্টেশনের কাছে চানক নামে পুলিশ ফাঁড়িও দেখেছি। এক সময় ভাবতাম চানকটা বোধহয় চার্নক, আর জব চার্নকের নামের সঙ্গে জায়গাটা নিশ্চয়ই কোনো যোগাযোগ আছে। না না, জব চার্নকের নামের সঙ্গে। জানি, এ নিয়ে আমি পরে বই ঘেটে দেখেছি। জব চার্নকের সঙ্গে ব্যারাকপুরে আদৌ বোধহয় কোনো যোগাযোগ ছিল না। আমরাও সেই রকম শুনেছি। ফাঁড়ির কাছে একটা পুরনো বাড়িকে এখনও কেউ কেউ জব চার্নকের বাড়ি বলে, কিন্তু তার কোনো ঐতিহাসিক সত্যতা প্রমাণ হয়নি। বুঝতেই পারছেন, ব্যারাকপুর নামটাই নতুন, মোটেই প্রাচীন নয়। সেই তুলনায় চানক একটা আদি গ্রাম বলতে পারেন। ব্যারাকপুর গান্ধীঘাটের দক্ষিণে আর স্টেশনের সীমানা অবধি একসময় বোধহয় চানক গ্রাম ছড়িয়েছিল। এখন চানক নামটা কেবল ফাঁড়ির গায়েই লটকানো আছে। আসল চানকের কথা লোকে ভুলেই গেছে। তবে মিউনিসিপ্যালিটির পুরনো রেকর্ডে চানক নামটা এখনও আছে। আপনি বোধহয় জানেন, ব্যারাকপুরে 2টো মিউনিসিপ্যালিটি, নর্থ অ্যান্ড সাউথ। তার মধ্যে একটি অঞ্চলকে আবার মধ্য ব্যারাকপুরও বলা হয়। চানককে এখন মধ্য ব্যারাকপুরের মধ্যে ধরতে পারেন, যদিও সীমানাটা দক্ষিণেই, সাউথ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির আন্ডারে। যাই হোক, জায়গাটা মোটামুটি জানা গেল। তাহলে আপনাদের বাড়ি আর আপনার বোনের শ্বশুরবাড়ি খুব বেশি দূরে নয়। বোধহয় আপনাদের দুই পরিবারে জানাশোনাও ছিল। জানাশোনা ছিল? এটা কি করে জানলেন? অনুমান করছি, মনিরামপুর আর চানক দুই এখন গঙ্গার ধারে, মাঝখানে লাটবাগান আর গান্ধীঘাট আর্ম পুলিশ শিবির, তাই না? হ্যাঁ, তাই। আর আমার ধারণা আপনাদের বোনের শ্বশুরবাড়ি আর আপনারা ওই অঞ্চলের আদিবাসিন্দা। সেটা কি করে জানলেন? আপনি এখনও চানক নামটা বলেন। দেশ বিভাগের পরে যারা এসেছেন তারা বোধহয় চানক নামটা জানেও না। তাছাড়া আপনার কথার মধ্যে পূর্ব বাংলার টানটাও নেই। বোনের শ্বশুরবাড়ি বলছেন চানকে, এসব থেকে একটা অনুমান করছি। ঠিকই অনুমান করেছেন। আমাদের দুই পরিবারে অনেক আগে থেকেই জানাশোনাও ছিল। আমরা ব্যারাকপুর অঞ্চলের সাবেক বাসিন্দা। তাহলে আপনার বোনের সঙ্গে তার স্বামীরও আগেই পরিচয় ছিল? ছিল। আপনার বোন পড়াশোনা করেছেন কতদূর? বিএ পাশ করেছিল 3 ইয়ার্স ডিগ্রি কোর্সে। পাশ করেছিল সুরেন্দ্রনাথ, মানে ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজ থেকে। আপনার ভগ্নিপতির নামটা? নীরেন্দ্রনাথ আড্ডি। স্বর্ণবণিক? হ্যাঁ, আমরাও তাই। তার মানে পাল্টি ঘর, গোত্র আলাদা। তবু বোধ হয় প্রেমের বিয়ে। এটাও কি আপনার অনুমান মাত্র? ভুল হলে আপনি শুধরে দেবেন। না না, শোধরাবার কিছু নেই, সত্যি কথাই বলছেন। আপনি কি আগে থেকে কিছু শুনেছেন নাকি? না, খবরের কাগজে কিছু পড়েছি বলেও মনে হয় না। খবরের কাগজে কিছু বেরিয়েছে কি? না, বেরোয়নি। সেই জন্যেই আপনার কথা শুনে অবাক হচ্ছি। অথচ এ তো খুবই সোজা। আপনাদের দুই পরিবারে জানাশোনা ছিল। আপনার বোন কলেজে পড়েছেন। নীরেন্দ্রবাবু, আপনার ভগ্নিপতির সঙ্গে বিয়ের আগে মেলামেশাটা অসম্ভব ছিল না। মেলামেশা থেকে প্রেম, তাই আবার পাল্টি ঘর। বিয়েতে কোনো বাধা থাকার কথা নয়। হ্যাঁ, ব্যাপারটা একরকম তাই। দু রকমের কিছু ছিল নাকি? দুরকম কিছু ঠিক ছিল না। আসলে আমরা এই বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না। লেখাপড়া শিখলেও আমরা, মানে স্বর্ণবণিকেরা, কিছুটা রক্ষণশীল বলতে পারেন। আমার বোনের বিয়ে নিয়ে আমরা একটু চিন্তিত ছিলাম, কারণ নীরেনের আগে একটি ব্রাহ্মণের ছেলে সুবর্ণাকে, মানে আমার বোনকে বিয়ে করতে চেয়েছিল। নীরেন যে আমার বোনকে বিয়ে করতে চাই আমি আগে জানতাম না। সেই ব্রাহ্মণ ছেলেটি যখন বিয়ের প্রস্তাব করেছিল, তখনই নীরেনও বিয়ের প্রস্তাব দিয়েছিল। ব্রাহ্মণের ছেলেটির নাম কি? কোথায় থাকে? ব্যারাকপুর চিড়িয়া মোড়ের কাছে। ওর নাম দিব্যেন্দু চক্রবর্তী। কি করে? যতদূর জানি সেরকম কিছু করে না।
কলকাতায় ওদের ব্যবসা আছে, ভালো ব্যবসা, অবস্থাপন্ন পরিবার। দিব্যেন্দু পড়াশোনায় ভালোই ছিল, কলকাতা ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে ভালো রেজাল্ট করেছে। শুনেছি কিছুদিন আইন পড়েছিল, পরীক্ষা দেয়নি। বাড়ির ব্যবসা নিয়ে মাথা ঘামায় না, মাঝে মাঝে ইংরেজি কাগজে ফ্রিল্যান্সিং করে, লেখার হাতও আছে। ইদানিং শুনেছি 19th সেঞ্চুরি নিয়ে কী সব রিসার্চ করছে। ঠিক কী করছে তা ভালো করে জানি না, এসব শোনা কথা। আপনাদের সঙ্গে পরিচয় ছিল? সামান্যই, তেমন একটা না। আপনার বোনের সঙ্গে নিশ্চয়ই ছিল। তা তো নিশ্চয়ই ছিল। এবং ভালোই ছিল, তা না হলে বিয়ের প্রস্তাব পর্যন্ত করাতে পারতো না। আপনাদের বাড়িতে যাতায়াত ছিল নাকি? না। তাহলে বিয়ের প্রস্তাবটা গেল কেমন করে? এরপর প্রদীপ যা বলল তা একটা এই রকম। দিব্যেন্দু হঠাৎই সবাইকে অবাক করে দিয়ে তাদের বাড়িতে গিয়েছিল বিয়ের প্রস্তাব নিয়ে। ব্রাহ্মণের সঙ্গে সোনার মেয়ের বিয়ে, এই কথাটা শুনেই যেন তার বাবা আঁতকে উঠেছিলেন। সুদীপ্তরও অনুসন্ধান করে আরও জেনেছিল যে সুবর্ণা শুধু কলেজ আর বাড়ি করে না, অনেক ছেলের সঙ্গেই তার পরিচয়। এদিকে ওই ব্রাহ্মণ ছেলের সঙ্গে বিয়েও দেওয়া যায় না, পরিবারের সুনাম নষ্ট হবে। সকলেই ধরে নেবে যে তাদের বাড়ির মেয়ে নিজের ইচ্ছেই বিয়ে করছে, যেটা এর আগে কখনোই হয়নি। এরপর হঠাৎ নীরেনবাবু প্রস্তাব দিয়ে বসেন। নীরেনবাবু প্রদীপবাবুরই বন্ধু ছিলেন। বন্ধুর সূত্রে নীরেনবাবুর এ বাড়িতে যাতায়াত ছিল। নীরেনদের অবস্থা ছিল ভালো, প্রদীপদের থেকে অনেক ভালো। ওদের ছিল ট্রান্সপোর্টের বিজনেস। ব্যারাকপুরের বাইরে একটি সিনেমা হলও রয়েছে তাদের। তবুও বাবার আপত্তি। যে ছেলেটি বাড়িতে যাতায়াত করে, মেয়ের সঙ্গে আগেই পরিচয় আছে, এমন ছেলের সঙ্গে বিয়ে দিতে তিনি প্রথমে আপত্তি করেছিলেন। অবশ্য কয়েক মুহূর্ত চুপ করে থেকে কি যেন ভাবল, তারপর আস্তে আস্তে বলল, দিব্যেন্দুর ব্যাপারটা তাহলে সেখানেই মিটে গিয়েছিল। আমরা তো তাই জানি। সুবর্ণা আর দিব্যেন্দুর বিষয়ে কিছু বলেনি? আমরা কিছু শুনিনি। দিব্যেন্দুর বিয়ের প্রস্তাবের পরে আপনি বা আপনার বাবা আপনারা সুবর্ণার ব্যাপারে চিন্তিত হয়ে পড়েছিলেন। বুঝতে পারছিলেন না সে কোথায় কাদের সঙ্গে মিশে বেড়াচ্ছে। সেই জন্য আপনার বাবা সুবর্ণার কলেজে যাওয়া বন্ধ করে দিতে চাইছিলেন। তা দিলেন না কেন? যখনও মোটামুটি ভালোভাবেই পার্ট 1 পাশ করেছিল, আমিই বাবাকে বলেছিলাম বিয়েটা পাশ করুক, কলেজে যাওয়া বন্ধ করো না, আমরা বরং সুবর্ণার উপরে নজর রাখব। সুবর্ণাকেও বাবা বেশ ধমক দিয়ে সাবধান করে দিয়েছিলেন। আপনি কি করেন প্রদীপবাবু? আমি রেলে চাকরি করি, গার্ডেন রিচে আমার অফিস। আপনার বাবা কি করেন বা করতেন? বাবাও রেলেই চাকরি করতেন, এখন রিটায়ার করেছেন। আমার ছোট ভাইও রেলে চাকরি করে। আপনারা ক ভাই বোন? 2 ভাই 3 বোন, বোনেরাই ছোট। তাদের মধ্যে সুবর্ণা বড়, ওর নিচে আরও 2 বোন আছে। এখন একজন কলেজে পড়ছে আর একজন স্কুলে। আপনার মা? নেই, বছর 5 আগে মারা গেছেন। তাহলে সংসারে গিন্নি বলতে এখন আপনার স্ত্রী? তা বলতে পারেন। আপনি আর আপনার ভাই চাকরি করেন, বাবা রিটায়ার করে বাড়িতে। তাহলে সুবর্ণার দিকে নজর রাখবার মতো সময় ছিল কোথায় আপনাদের? আমি বোধহয় ধরে নিতে পারি সুবর্ণার বাইরের জীবন সম্পর্কে আপনারা তেমন কোনো সংবাদ রাখতেন না বা রাখতে পারতেন না। হ্যাঁ, তাই বলা যায়। আপনার বোন বোধহয় দেখতে বেশ সুন্দরী ছিলেন। হ্যাঁ, তা মোটামুটি সুন্দরই ছিল। নীরেনবাবুর বাড়ি থেকে কি এই বিয়েতে কোনো আপত্তি ছিল? নীরেনের দাদাদের মধ্যে তেমন ইচ্ছে ছিল না, এটাই বুঝেছিলাম। দাদারাই ওর অভিভাবক, মা বাবা নেই। দাদাদের আপত্তির কারণ কি? পাল্টি ঘর, সুন্দরী শিক্ষিতা মেয়ে। আমরা গরিব, বোনকে কিছুই দিতে পারিনি, এতেই বোধহয় আপত্তি ছিল। কিন্তু তা নিয়ে কি সুবর্ণাকে শ্বশুরবাড়িতে কোনো কথা শুনতে হতো? মানে আপনাদের কখনো কিছু বলেছে? না, সেরকম কিছু শুনিনি। সুবর্ণার বিবাহিত জীবন কি সুখের ছিল? অসুখী হওয়ার কোনো কারণ ছিল না। এটা আমার কথা ঠিক জবাব হলো না। যদি সেরকম কিছু জেনেই থাকেন আমাকে পরিষ্কার করেই বলুন। ডেফিনিট কিছু শুনিনি অশোকবাবু, তবে আমার স্ত্রীর মুখে শুনেছি সুবর্ণর নাকি শ্বশুরবাড়িতে ভালো লাগতো না, অথচ ভেঙে কিছুই বলতো না। নীরেনের সঙ্গে নাকি প্রায়ই ঝগড়া হতো, বিশেষ করে ইদানিং মাস কয়েক আগে থেকে। কি নিয়ে ঝগড়া? তাও সুবর্ণ স্পষ্ট করে কিছু বলতো না। তাছাড়া কিছুকাল ধরে দেখছিলাম সুবর্ণার চেহারাটাও খারাপ হয়েছিল, তেমন হাসি খুশি দেখাতো না। অবশ্য গত 3 মাস সুবর্ণা আমাদের বাড়িতে আসেইনি। আর নীরেনবাবু, তিনি কি আগের মতোই আপনাদের সঙ্গে মিলেমিশে যাতায়াত করতেন? না, বরং বিয়ের কয়েক মাস পর থেকে নীরেন আমাদের বাড়িতে আসা যাওয়া একরকম বন্ধই করে দিয়েছিল। পথে ঘাটে দেখা হলে আমার সঙ্গে কথা বলতো বটে,
তবে মনে হতো এড়িয়ে চলবারই চেষ্টা করত। নেহাত কুটুম্ব বলেই কথা বলতে হয়, তাই 2-4টে কথা বলতো, তার বেশি না। তো আপনাকে আমার যা জিজ্ঞাসা করার ছিল করেছি, এবার আপনি বলুন। আমার একটাই কথা, আমার বোনের মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি, রীতিমতো সন্দেহজনক। সন্দেহজনক মানে? খুন? হ্যাঁ, আমার তাই বিশ্বাস। বিশ্বাসের কারণটা কি? ডেফিনিট কিছু প্রমাণ পেয়েছেন নাকি? তা পেলে তো কোনো কথাই ছিল না অশোকবাবু। নানা কারণেই এইরকম বিশ্বাস আমাদের হয়েছে। যখন দেখলাম সমস্ত ঘটনাটা কোথায় কেমন যেন চাপা দেবার চেষ্টা হচ্ছে, তখন আমি নিজেই এসএসপিসি আইডি সাহেবের কাছে ছুটে যাই। তাকে আমি আমার সন্দেহের কথা সব খুলে বলে আপনার সাহায্যের আর্জি করেছি। আমি দেখলাম স্থানীয় পুলিশের দ্বারা কোনো সুরাহা সম্ভব হচ্ছে না। অথচ পুলিশ তো নীরেনবাবুদের গ্রেফতার করেছিল, ডেড বডি পোস্টমর্টমে পাঠিয়েছিল। তার মানে পুলিশ কেস করেছে, যদিও নীরেনবাবুদের জামিনে ছাড়া হয়েছে। হ্যাঁ, জামিনে ছাড়া হয়েছে, কারণ নীরেনরা শহর জুড়ে একটা হইচই তুলে দিয়েছিল। তাদের গ্রেপ্তারের প্রতিবাদে স্থানীয় বাস রুটের কর্মচারীরা নীরেন আর তার দাদার গ্রেপ্তারের বিরুদ্ধে বাস চালানো বন্ধ করে দিয়েছিল। স্বয়ং এসডিওকে তার জন্য বাস কর্মচারীদের কাছে যেতে হয়েছিল। নীরেনদের জামিনের জন্য থানাকে বলতে হয়েছিল। স্বাভাবিক, নীরেনবাবুরা স্থানীয় রেসপেক্টেড ফ্যামিলি, তাদের গ্রেপ্তারের প্রতিবাদে সমস্ত বাস রুটে বাস চালানো বন্ধ করে দেওয়াটা একটা বিরাট ব্যাপার। বিরাট ব্যাপার তো বটেই, বিরাট লোকেদের সবটাই তো বিরাট হয়। পুলিশ কেস দিয়েছে, সেটাও ঠিক, কিন্তু আমার যেন কেমন মনে হচ্ছে সবটাই বজ্র আটুনি ফসকা গেরোর মতো ঘটে চলেছে। না, সন্দেহ বা বিশ্বাসের কথাটা বলুন। সে কথাই তো বলতে চাইছি। সুবর্ণার কোনো অসুখের কথা আমরা জানতাম না, ও হঠাৎই মারা গেল। বাড়ির লোকেরাও ঠিক টের পেল না ও কখন বাড়ির পেছনে লোহার স্পাইরাল সিঁড়িতে নামতে পা পিছলে পড়ে মারা গেছে। আমাদের কোনো খবর দেওয়া হয়নি। ডেড বডি শ্মশানে নিয়ে যাবার প্রয়োজন চলছিল। তখন চাণকের একজন গিয়ে আমাদেরকে খবর দেয়, আমরা ছুটে আসি। খবর পেয়েছিলাম বাড়ির পেছনে লোহায় ঘোরানো সিঁড়ির নিচে খানিকটা দূরে সুবর্ণ মরে পড়েছিল। আমরা যখন গেলাম তখন দেখলাম সুবর্ণাকে বাড়ির ভেতরের উঠোনে এনে শোয়ানো হয়েছে। শ্মশানে নিয়ে যাওয়ার কোনো কথাই হচ্ছে না, বরং সুবর্ণা নাকি তখনও বেঁচে আছে, সে কথাই বাড়ির লোকেরা বলছিল। নীরেনের এক ভাই ডাক্তার, সে কলকাতায় থাকে। সে দেখলাম সুবর্ণাকে কোরামিন ইঞ্জেকশন দিচ্ছে। আমরা ভাবলাম ভুল খবর পেয়েছি। আমাদের সামনেই নীরেনের ফ্যামিলি ফিজিশিয়ান ডাক্তার বিশ্বাস এলেন। তিনিই সুবর্ণাকে দেখে বললেন ও মারা গেছে। অনেকক্ষণ একটানা কথা বলে প্রদীপ থামল। অশোক ইতিমধ্যে মাদুরের ওপর হাত পা ছড়িয়ে প্রায় শোবার ভঙ্গিতে বসেছে। জিজ্ঞাসা করল, সময়টা কখন? সকালবেলা 8:30-9টা হবে। আমি অফিসে বেরোবার আগেই খবরটা পেয়ে ভাইকে নিয়ে ছুটে গেছিলাম। অফিসে চলে গেলে কি হতো ভগবানই জানেন। ডেথ সার্টিফিকেট নিশ্চয়ই দেওয়া হয়েছিল। কে দিলেন? ডক্টর বিশ্বাস না নীরেনবাবু কলকাতার ডাক্তার ভাই? ডাক্তার বিশ্বাসই ডেথ সার্টিফিকেট দিয়েছেন। কজ অফ ডেথ লিখেছেন ডিউ টু অ্যানাইজাল অ্যাটাক অফ হার্ট। আপনার বোনের বয়স যেন কত হয়েছিল? 22। তারপর? তারপরেই সে ডেথ সার্টিফিকেট নিয়ে সুবর্ণাকে শ্মশানে নিয়ে যাবার তোড়জোড় শুরু করলো। আমরা ছুটলাম থানায়। পুলিশ যখন এলো তখন সুবর্ণার ডেড বডি চালিতে তোলা হয়েছে। পুলিশ চালি শুদ্ধ ডেড বডি পোস্টমর্টম করতে পাঠাতে বলল, শ্মশানে নিয়ে যেতে পারেনি। পুলিশ তো দেখছি ঠিক কাজই করেছে। তা তো করেছে, কিন্তু প্রদীপ চুপ করে গেল। অশোক প্রদীপের মুখের দিকে তাকালো। মিনিটখানে কেউ আর কোনো কথা বলল না। তারপরে অশোক একটা শব্দ করল। অশোকবাবু, বলুন। আপনি কি বিশ্বাস করছেন না এটা স্বাভাবিক মৃত্যু নয়? সেটা ভাববার আর খোঁজ করবার বিষয়। পোস্টমর্টম রিপোর্টটা পাওয়া দরকার। আপনি তো ডেড বডি দেখেছিলেন, শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখেছিলেন? না, সেরকম কিছু দেখিনি। নীরেনের ডাক্তার ভাই যখন ইঞ্জেকশন দিচ্ছিল তখন সুবর্ণাকে একবার কাত করা হয়েছিল। কাপড় সরে যাওয়ায় পাঁজরের পেছন দিকে একটা কালশিটের দাগ দেখেছিলাম। বাড়ির পেছনে লোহার সিঁড়ির কাছেই ওদের একটা গোয়াল আর কয়েকটা গরু আছে। শুনেছিলাম সিঁড়ি থেকে পড়ে যেতেই নাকি ওকে গরু গুতিয়ে দিয়েছিল। হাতে পায়ে চোখে মুখে গলায় কোথাও আর কোনো দাগ দেখতে পাননি তো? না, ওসব জায়গায় কোনো দাগ আমার চোখে পড়েনি। আপনার কাছ থেকে যা জানবার তা মোটামুটি জানা হয়ে গেছে। এরপরে আমার যা করবার তা করব। কেস যখন পুলিশ টেক আপ করেছে তখন স্টেট ভার্সেস কেসই হবে। আপনি আজ আসুন, পরে আপনার সঙ্গে আমার দেখা হবে। প্রদীপ নিষ্ক্রান্ত হয়ে গেল। অশোক ফিরে চলল নিজের বাড়ির দিকে। অশোক নিজের ঘরে এসে
সিগারেট প্যাকেট থেকে একটা সিগারেট বের করলো। ঘরের মধ্যে কিছুক্ষণ পরেই এলো কাঞ্চন। আসনের ওপর প্যাকেটটা রেখে চায়ের কাপ তুলে আস্তে একটা চুমুক দিল। এরপর প্রদীপ মণ্ডলের সঙ্গে কথাবার্তা সমস্তটাই বলল কাঞ্চনকে। কাঞ্চন মনোযোগ দিয়ে শুনল, তারপর বলল, সন্দেহটা তো বাড়ির লোকের ওপরেই প্রথমে আসে। সুবর্ণার বাপের বাড়ি আগেই যাওয়া উচিত ছিল। তোমার কথা থেকে বুঝতে পারছি সুবর্ণার বাইরে যাতায়াত ছিল। তবু আমার ধারণা গোলমালটা সুবর্ণার শ্বশুর বাড়ির মধ্যেই। যে ডাক্তার ময়নাতদন্ত করেছে তার সঙ্গে কথা বলাটা জরুরি। কোন কথাটা বলো তো? বাড়ির ডাক্তার ডেথ সার্টিফিকেটে কি যেন লিখেছে। অ্যানজাইনাল অ্যাটাক অফ হার্ট, একরকম হার্ট ফেলিয়ারও বলতে পারো। যেন ঘোরানো সিঁড়ি থেকে পড়ে গিয়ে হঠাৎ হার্ট ফেল করে মারা গেছে। তার সঙ্গে গরুর গুটিয়ে দেওয়াটাই যেন গোলমাল পাকিয়েছে। সত্যি এটা একেবারে গল্পের গরু গাছে উঠেছে। আমার মনে হয় শরীর ঢাকা ছিল বলে প্রদীপ মণ্ডল কোনো আঘাতের চিহ্নই দেখতে পায়নি। তার মানে তুমি এটাকে খুন বলছো? হ্যাঁ, খুন বলেই আমার মনে হচ্ছে। এটাই শুনতে চেয়েছিলাম। তাছাড়া আমার মনে হচ্ছে প্রদীপবাবু বোধহয় তার প্রাণ খুলে সব কথা বলতে পারেনি। 1 নম্বর, বোনের চরিত্র বিষয়ে। কীরকম মেয়ে ছিল সুবর্ণা? শ্বশুরবাড়ির সম্মানে লাগতে পারে এরকম কোনো আচরণ করেছিল কিনা সেটা জানার দরকার। দ্বিতীয়, পুলিশ সুপারে চিঠি নিয়ে এসেছে, তাই পুলিশের বিরুদ্ধে কিছু খোলসা করে বলতে পারেনি। তার মানে তুমি বলছো পুলিশ খুনিকে কভার করতে চাইছে, কিন্তু পুলিশই তো ডেড বডি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিয়ম রক্ষা করতে অনেক কিছুই করতে হয়, সেটা তো বাইরের ব্যাপার। ভিতরে কি ঘটছে না ঘটছে কে দেখতে যাচ্ছে? যেমন ডক্টর বিশ্বাস, তিনি যে ডেথ সার্টিফিকেট দিয়েছেন সেই বিষয়ে তোমার কি ধারণা? আমার ধারণা সিঁড়ি থেকে পড়লেও ওই বয়সের কোনো মেয়েরই অ্যানজাইনাল অ্যাটাক অফ হার্টে মৃত্যু ঘটতে পারে না। তাহলেই ভেবে দেখো, কোথায় যেন শস্যের মধ্যে ভূত লুকিয়ে আছে। একমাত্র ময়না তদন্তকারী ডাক্তারই, অবশ্যই সেখানে ভূত ঢুকে থাকে না। তোমাকে সব থেকে বেশি সাহায্য করতে পারেন। তোমার কি মনে হয় এটা একটা ডেলিভারেড মার্ডার? কাঞ্চন এক মুহূর্ত ভেবে জবাব দিল, নাও হতে পারে। এরপর কাঞ্চন নিষ্ক্রান্ত হয়ে গেল। পরদিন সকালে অশোক চিন্তিত হলো ফটিককে দেখে, যার ভালো নাম অয়কান্ত। ওর সঙ্গেই একসময় কলকাতা কলেজের ইউনিভার্সিটিতে পড়েছে সে। বিষয় ছিল আলাদা, ফটিকের ছিল কমার্স, কিন্তু আজ পর্যন্ত কাজের সুবিধে করে উঠতে পারেনি। এখন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ছে। তার সঙ্গে কলকাতার এক বিখ্যাত ক্লাবে ক্যারাটে শিখেছে ভালোই। দীর্ঘ মজবুত শরীর আর 1 ফোঁটা মেদ নেই। শরীরের নড়াচড়া দেখলে মনে হয় শরীরে যেন সাপ কিলবিলিয়ে বেড়াচ্ছে। চলাফেরায় ধীর, কথাবার্তাও শান্ত। ও অশোকের কেবল বন্ধু নয়, বিশেষ অনুরক্ত। কিছুকাল যাবৎ অশোকের যে কোনো কাজে নিয়মিত সঙ্গী সে। ও দিল্লির একটা ইংরেজি পত্রিকা পড়ছিল মন দিয়ে। অশোককে দেখে মুখ তুলল। অশোক হাসল। এসেছিস? না এলে কাল তোর বাড়ি যেতে হতো। ব্যাপার কি? ফটিক পত্রিকাটা রেখে সোজা হয়ে বসল। অশোক ঘরে ঢুকে ফটিকের পাশে বসল, বলল, বলছি। রবিবারের সকাল 10টা। অশোক আর ফটিক ব্যারাকপুর স্টেশনে এসে নামল। এই সপ্তাহের গত বুধবার প্রদীপ্ত মণ্ডল অশোকের কাছে গিয়েছিল। 3 দিন কেটে গিয়েছে, আজ 4র্থ দিন। এর আগে আসা সম্ভব ছিল না। অশোক ওর এলাকার শ্যামা ভট্টাচার্যকে দিয়ে পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করতে হয়েছিল। হায়ার অথরিটি ছাড়া এ তদন্ত করা সম্ভব নয়, তাতে তাকে কেউ পাত্তা নাও দিতে পারে। অশোক এদিক দিয়ে অনেকটা নিশ্চিন্ত। তাছাড়া পূর্বাপর সমস্ত ঘটনাটা মনে মনে নানাভাবে বিশ্লেষণ করেছে। ঘরে বসেই কুকুরের মতো গন্ধ শুকে শুকে বেরিয়েছে। তাছাড়া ইতিমধ্যে আরও একটা ঘটনা ঘটেছে। সুবর্ণার সন্দেহজনক মৃত্যু সংবাদ বিলম্ব হলেও কাগজে বেরিয়েছে। খবরের কাগজে নতুন কোনো আলোকপাত ঘটেনি বটে, কিন্তু সংবাদবাদের মধ্যে একটা অদ্ভুত কথার উল্লেখ করা হয়েছে। আড্ডি বাড়ি থেকে পুলিশকে জানানো হয়েছে সুবর্ণা বাড়ির পেছনে ঘোরালো সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে গিয়েছিল। এমন কথা তারা জোর দিয়ে বলতে চায় না, কারণ সুবর্ণাকে কেউই কখনো সিঁড়ি দিয়ে নামতে দেখেনি, কিন্তু তাকে সেখানেই দেখা গিয়েছিল এবং সুবর্ণা নাকি তখনও বেঁচে ছিল। সে অবস্থায় পড়ে থাকতে দেখে সুবর্ণাকে বাড়ির ভেতরের উঠোনে নিয়ে আসা হয়। নীরেন্দ্রনাথ আড্ডির জ্যাঠতুতো দাদা ডক্টর কমলার দিকেই তখন কলকাতায় ফোন করা হয়।
তখন হবে ভোর 6টা। 7টা নাগাদ ডক্টর কমলাড্ডি এসে পৌঁছানোর সময়ও সুবর্ণা নাকি বেঁচে ছিল এবং আড্ডি সে চেষ্টা করেন বাঁচাবার, কিন্তু তাকে বাঁচানো যায়নি। এর দ্বারা কি প্রমাণ হতে পারে? সুবর্ণা শেষ রাত্রে হয়তো বাড়ির বাইরে গিয়েছিল এবং বাইরেই তাকে হয়তো কেউ আঘাত করে মৃত ভেবে অকুস্থলে ফেলে যায়। এছাড়া আড্ডি বাড়ির এই উক্তির আর কি অর্থ থাকতে পারে? পুলিশের এজাহারে আড্ডি বাড়ি থেকে বলা হয়েছে যে প্রদীপ্ত মণ্ডলের ভাষ্যে একথা উল্লেখ ছিল না। এক হতে পারে আড্ডিরা সুবর্ণার মৃত্যুর আরও একটা সংকেত দিয়েছে, এতে সন্দেহ বাড়ে। তাছাড়া আড্ডি বাড়ির ফ্যামিলি ডাক্তার ডক্টর বিশ্বাসকে আগে না ডেকে কলকাতায় ডক্টর আড্ডিকে কেন ফোন করা হয়েছিল? স্থানীয় ডাক্তারকেই তো আগে ডাকা উচিত। এখানেও একটা প্রশ্ন থেকে যায়। কি হলো, স্টেশনের বাইরে চুপ করে দাঁড়িয়ে থাকবি নাকি? ফটিক জিজ্ঞাসা করল। অশোক সচকিত হয়ে হাসল। না, রিক্সায় উঠবো। রবিবারটা যে কারণে বেছে নিয়েছি, আগে সেখানে যাওয়া যাক। কোথায় যাবি? মনিরামপুর। ও রিক্সাগুলোর দিকে এগিয়ে গেল। ফটিক বলল, রিক্সার দিকে যাচ্ছিস কেন? বাসে চল। না, রিক্সাতে একটু আরাম করে যাওয়া যাক। অশোক একটি বাঙালি যুবক রিক্সাওয়ালার সামনে দাঁড়িয়ে বলল, মনিরামপুর যাবে? যাব, ভাড়া 3 টাকা দিতে হবে। কী রেট তা তো জানি না, তুমি যা চাইবে তাই দিতে হবে। অশোক রিক্সায় উঠে বসল। প্রদীপ মণ্ডলের বাড়ির রাস্তার নাম বলল। ফটিকও উঠে বসল। রিক্সা আস্তে আস্তে চলতে আরম্ভ করলো পশ্চিম বরাবর। অশোক হঠাৎ বলল, প্রদীপ মণ্ডলকে আর পাবো কিনা কে জানে। ফটিক কিছু একটা বলতে যাচ্ছিল। অশোক তার আগেই তার কোমরে আঙুল টিপল। রিক্সাওয়ালা বলল, আপনারা মণ্ডল বাড়িতে যাবেন? হ্যাঁ, মানে প্রদীপ মণ্ডলের বাড়ি। অনেক দূরে নাকি? রিক্সাওয়ালাটা একবার ঘাড় ফিরিয়ে অশোককে দেখে নিল। আপনারা কোথা থেকে আসছেন বলুন তো? রানাঘাট। অশোক অনায়াসেই মিথ্যা কথা বলল। বহুকাল আসিনি, এর আগে বাসে গিয়েছিলাম। এখন ভুলেই গেছি সেটা কত নম্বর বাস। তার চেয়ে রিক্সাতেই ভালো। আপনারা কি স্যার কোনো সংবাদ পেয়ে এসেছেন? সংবাদ? না তো। কেন, সংবাদ আবার কী পাবো? আপনারা মনিরামপুরের প্রদীপ মণ্ডলের বাড়ি যাবেন তো? রেলে চাকরি করেন ভদ্রলোক। হ্যাঁ, কেন বলো তো, চেনো নাকি? আপনারা কোনো খবর পাননি? কি খবর? খবরের কাগজে নাকি খবর বেরিয়ে গেছে শুনলাম। আপনারা কি কিছুই জানেন না? আপনারা কি প্রদীপ বাবুদের আত্মীয়? হ্যাঁ, কিন্তু তোমার কথা শুনে তো ভাই কিছুই বুঝতে পারছি না। খবরের কাগজে কী বেরিয়েছে? কোনো খারাপ খবর নাকি? হ্যাঁ, প্রদীপ বাবুর বোন তো স্যার মারা গেছেন। বোন মারা গেছে? অশোক যেন বিরাট একটা আঘাতের আত্মস্বরেই বলল। কোন বোন? ওরা তো 3 বোন। যে বোনের বিয়ে হয়েছিল আড্ডি বাবুদের ছোট ছেলের সঙ্গে, নামটা যেন কি? সুবর্ণা। সুবর্ণারই তো নিরনের সঙ্গে বিয়ে হয়েছে। আর কোনো বোনের বিয়ে হয়নি বলেই তো জানি। অশোকের স্বরে নিখুঁত অভিনয়ের উদ্বেগ। রিক্সাওয়ালা বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুবর্ণা। সারা ব্যারাকপুরও তো স্যার সেই মরার ব্যাপার নিয়ে চিচি পড়ে গেছে। আপনারা আত্মীয় আর আপনারাই জানেন না? দাঁড়াও ভাই, তুমি রাস্তার ধারে একটা গাছতলায় একটু দাঁড়াও। তোমার কথা শুনে আমার বুকের মধ্যে কেমন ধড়ফড় করছে। রিক্সাওয়ালা দ্রুত ঘাড় ফিরিয়ে অশোকের দিকে একবার দেখে বাদিকে গাছের ছায়ে রিক্সাটা দাঁড় করালো। নিজের সিট থেকে নেমে অশোকের দিকে তাকালো। অশোক ফটিকের দিকে তাকিয়ে প্রায় কাঁদো কাঁদো স্বরে ডাকলো। ফটিক, কি শুনছি? ফটিক অশোকের হাত চেপে ধরল। মুখের ভাব যথাসম্ভব সংযত রেখে উদ্বিগ্ন স্বরে বলল, তোদের কোনো খবর দেয়নি? না। কি হয়েছিল ভাই তুমি জানো? আর কি যেন বলছিলে, সারা ব্যারাকপুরে ঢিড়ি পড়ে গেছে কেন? তোমার কথা থেকে ঠিক কিছুই বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে আমি প্রদীপ দাদের বাড়িতেই যেতে পারবো না। এত দূরে এসে যাবেন না কেন স্যার? এসেছেন যখন যান। প্রদীপ বাবুদের কি আর মাথার ঠিক আছে যে আত্মীয় স্বজনদের খবর দেবেন? শোনা যাচ্ছে ওনার বোনকে নাকি শ্বশুরবাড়ির লোকেরা মেরে ফেলেছে, মানে খুন করেছে। সেই নিয়ে স্যার থানা পুলিশ মেলায় কেলেঙ্কারি। আড্ডিদের সব ভাইকে পুলিশ অ্যারেস্ট করেছিল, এখন জামিনে ছাড়া পেয়েছে। অ্যারেস্টের খবর শুনে গোটা ব্যারাকপুরের বাস ধর্মঘাট হয়ে গেছিল। আড্ডিদের এত নাম ডাক, বিস্তর টাকা পয়সার মালিক, হুট করে তাদের নামে একটা দোষ দিলেই হলো। অশোক তখন মুখ নিচু করে দুহাতে মাথা চেপে বসে রয়েছে। ফটিক ডাকলো,
এ অশোক শোন, রাস্তায় এভাবে রিকশায় বসে ভেবে কি করবি? তার থেকে দীপকবাবুদের বাড়িতেই চল। আমারই অন্যায় হয়ে গেছে, কেন যে মরতে বলতে গেলাম। বাবুদের মুখে প্রদীপ মণ্ডলের নামটা শুনে আর থাকতে পারলাম না। ভেবেছিলেন আপনারা সব জেনে শুনে এসেছেন। তুমি কোনো দোষ করনি ভাই, সত্যি কথা মুখ দিয়ে বেরিয়ে পড়েছে। কিন্তু শ্বশুর বাড়িতে খুন, এই যে ভাবতেও পারি না। নীরেন যে সুবর্ণাকে খুব ভালোবাসতো। রিকশাওয়ালার ঠোঁট দুটো একবারের জন্য যেন কেঁপে উঠল। শক্ত মুখটা অন্যদিকে ফিরিয়ে নিল, কোনো কথা বলল না। অশোক আবার বলল, সুবর্ণা এত আদরের বউ, তাকে খুন? বিশ্বাস করাই যায় না। তাও সুবর্ণার মতো মেয়ে, যার কেউ কোনো দোষ খুঁজে পাবে না। শুনেছি বিয়ের আগে কলেজে যেত, সোজা বাড়ি ফিরে আসতো। বিয়ের পর তো শ্বশুরবাড়ি থেকে বেরোতোই না। না বাবু, তা বলা যায় না। দিদিমণিকে আমরাও অনেক দিন ধরে দেখছি তো। কি দেখেছ? আমাদের এসব কথায় থাকতে নেই। তবে ওই যে বললেন বাড়ি থেকে বেরোতেন না, ওটা ঠিক নয়। দিদিমণি রোজই বেরোতেন। মরবার কয়েকদিন আগেও কলকাতায় যাচ্ছিলেন। ওনার ভাসু ধীরেনবাবু সকলের সামনেই স্টেশন থেকে দিদিমণিকে বাড়ি নিয়ে ফিরিয়ে গেলেন। কি হয়েছিল কে জানে, দিদিমণিকে কলকাতায় যেতে দেননি। কি জানি, আমি তো সব কিছুই জানি না। আমি তো অন্যরকমই দেখেছি। ধীরেনবাবু স্টেশন থেকে ভাদ্রবাবুকে ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন। মিছে কথা বলে আর আমার কি লাভ বাবু? দিদিমণি তো মাঝে মাঝে একলাই কলকাতায় যেতেন। একলা? আজ্ঞে বাবু, আড্ডি বাবুদের লোক পিছু পিছু আসতো, দিদিমণি জানতেও পারতেন না। রিকশাওয়ালাটা হঠাৎ কথা থামিয়ে দিয়ে রিকশার সিটের উপর চেপে বসলো। বাবুদের কথায় আমার কাজ কি, এবার যাব। চলো। অশোক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। রিকশা চলতে আরম্ভ করলো। অশোক ফটিকের সঙ্গে একবার দৃষ্টি বিনিময় করল। কিছুক্ষণ পরে একটা দোতলা বাড়ির সামনে রিকশাটা এসে দাঁড়ালো। এটাই প্রদীপ বাবুদের বাড়ি। হ্যাঁ, এখন দেখে মনে পড়ছে। অশোক নামলো, বাড়িটার দিকে তাকিয়ে একবার দেখলো। একতলার সামনে সরু রক, দরজা বন্ধ। দোতলায় রেলিং ঘেরা বারান্দা, কিন্তু সেখানে কেউ নেই। ও ট্রাউজারের পকেট থেকে টাকা বের করে একটা 5 টাকার নোট রিকশাওয়ালার দিকে এগিয়ে দিল। রিকশাওয়ালা বলল, আমার কাছে ভাঙানি নেই বাবু। ভাঙা নেওয়ার দরকার নেই ভাই, তুমি 5 টাকা নিয়েই চলে যাও। 3 টাকার জায়গায় 5 টাকা? রিকশাওয়ালাটা ফটিকের দিকে একবার তাকালো। ফটিক ইশারা করলো তাকে চলে যেতে। রিকশাওয়ালা একবার করুণ চোখে অশোকের দিকে তাকিয়ে চলে গেল। দরজার চৌকাঠে উঠে কলিং বেলের বোতাম টিপল। মিনিটখানেক পরেই পাশের জানলাটা খুলে গেল। একটি 18 বছরের জিজ্ঞাসু মেয়ের মুখ দেখা গেল। ফর্সা রং, ভাসা চোখ, টানা ভুরু, টিকালো নাক আর মাথার চুল খোলা। নিশ্চয়ই সুবর্ণার বোন। অশোক জানালার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, প্রদীপবাবু আছেন? আছেন। আপনি কে? বলুন, জেলা পুলিশ সুপারের কাছ থেকে লোক এসেছে। পুলিশের নাম শুনতেই যেন মেয়েটার মুখে আতঙ্ক দেখা দিল। জানালা খোলা রেখেই তার মুখ অদৃশ্য হলো। ফটিক কিছু একটা বলতে চাচ্ছিল, তার মধ্যেই জানালায় প্রদীপের মুখ দেখা দিল। ও আপনি? পর মুহূর্তেই দরজা খুলে দিয়ে বলল, আসুন। অশোক আগে ঘরে ঢুকলো, তারপর ডাকলো। আই ফটিক। প্রদীপকে বলল, আমার বন্ধু অয়স্কান্ত রায়। প্রদীপ নমস্কার করল। ঘরের চেহারা দেখতে দেখতে অশোক ফটিককে বলল, ইনি প্রদীপ্ত মণ্ডল। ওনার বোন সুবর্ণা ডেথ নিয়েই প্রশ্ন উঠেছে। মাঝখানে একটা সেন্টার টেবিল আর কোণেও একটা বড় টেবিল রয়েছে। দেওয়ালের দুদিকে দুটো দেওয়াল আলমারি, কাঠের বন্ধ পাল্লা, ছবিওয়ালা কয়েকটা ক্যালেন্ডারে ঝুলছে দেওয়ালে। ঘরটা মোটামুটি বড়ই। প্রদীপ দরজা বন্ধ করে দিল। আমি বুঝতে পারছিলাম না আপনি কি করবেন। ভেবেছিলাম আরও আগেই আসবেন। না, রোববার দেখে আসলাম। ভাবলাম আজ নিশ্চয়ই আপনাদের ছুটি, বাড়িতে সবাই থাকবেন। আমি তো কয়েকদিন ধরে অফিসে যাচ্ছি না। কিন্তু দাঁড়িয়ে কেন, বসুন। আপনি এর মধ্যে অফিসে যাননি জানলে হয়তো আর একের দিন আগেই আসতাম, কিন্তু এ ঘরে বসাটা কি ঠিক হবে? কেন বলুন তো? বাড়ির লোকেদের সঙ্গে একটু কথা বলবো তো। রাস্তার ধারে বাইরের ঘরে কোনো অসুবিধা হবে না তো? আপনার স্ত্রী বোনেরা এখানে কথা বলতে পারবেন? মানে আমার স্ত্রী বোনেদের সঙ্গে কথা বলবেন? হ্যাঁ, 2-4টে কথা জিজ্ঞাসা করব। আপনার বাবা ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই। অসুবিধা আছে নাকি? না না, অসুবিধের কি আছে? তাহলে বরং আপনি বাড়ির ভেতরেই চলুন।
আমি একবার ভেতরটা থেকে আসছি। হ্যাঁ আসুন। অশোক একটা পুরনো চেয়ারে বসলো। বস ফটিক। ফটিকও একটা চেয়ারে বসে বলল, ভদ্রলোক আশা করেনি তুই এই পরিবারের কাউকে কিছু জিজ্ঞাসা করবি। তার কি কোনো দরকার আছে? অদরকারে কোথাও কাউকে কিছু জিজ্ঞাসা করতে দেখেছিস নাকি? তা নয়, তবে এ বাড়িতে আর নতুন কি কথা শোনা যাবে? রিক্সাওয়ালার কাছ থেকে যদি কিছু শোনা যায়, সুবর্ণার বৌদি বোনাদের কাছ থেকে কিছুই শোনা যাবে না? সুবর্ণাকেও একটু চেনা দরকার, তার জন্য এখান থেকে শুরু করা ভালো। অবশ্য রিক্সাওয়ালা ছেলেটা 2 টাকার অনেক বেশি দামি খবর আমাকে দিয়েছে। সত্যি গুরু, তুই তোর উপর রিক্সাওয়ালার দয়া হয়েছিল। দয়াটুকুই আমার সম্বল। প্রদীপ ঘরে এসে ঢুকলো। তার পরনে ছিল লুঙ্গি আর গেঞ্জি, আর এখন তার উপর একটা শার্ট চাপানো। আসুন অশোকবাবু, ওপরে গিয়ে বসবেন, সেখানেই কথা হবে। তবে আমার ভাই তো বেরিয়েছে, বাবা কোনো কথা বলবেন কি না সন্দেহ। তবু আপনি যদি বলাতে পারেন। আমার বউ বোনেরা একটু ঘাবড়ে গেছে, আমি বুঝিয়ে দিয়েছি আপনি আমাদের লোক। খুব ভালো করেছেন। অশোক উঠে দাঁড়ালো। সেই জন্যই বাইরে কাউকে কিছু জিজ্ঞাসা করার আগে বাড়ির লোকেদের মনের কথা আমাদের একটু শুনে নেওয়া দরকার। সে আপনি যা ভালো বুঝবেন তাই করবেন, আসুন। অশোক ফটিককে ইশারা করল। দুজনেই প্রদীপকে অনুসরণ করল। ভেতরে আরেকটি ঘর, আসবাবপত্র তেমন কিছু নেই। একপাশে একটা সিঙ্গেল খাট, আর দেওয়াল ঘেঁষে একটা ছোট মাপের স্টিলের ওয়ার্ড্রোব। ডান পাশেও একটি ঘর রয়েছে, তার দরজা বন্ধ। তারপরেই দালান। রাস্তার ধার থেকে বাড়িটা উত্তরমুখ, ভেতরে দক্ষিণমুখ। দালানের বাঁ প্রান্তে দোতলায় ওঠা সিঁড়ি, সামনে খানিকটা খোলা উঠোন। উঠোনের চারিদিকের দেওয়ালে বিভিন্ন ধরনের গাছ। দালানের ডান পাশে লাগোয়া রান্নাঘর অনুমান করা যায়। রান্নাঘরের দরজার কাছে একটি বছরখানেকের ছেলে পুরনো একগুচ্ছ পুতুল নিয়ে খেলা করছে। তারা সিঁড়ি দিয়ে ওপরে উঠল। নিচের মতোই দোতলায় দালান, বড় বড় জানালা, কিন্তু কোনো বারান্দা নেই। ভেতরে পাশাপাশি 3টে ঘর, উত্তরে রেলিং ঘেরা বারান্দা, নিচে রাস্তা। দালানের পশ্চিমে একটা তক্তপোষের ওপর সামান্য বিছানায় কাত হয়ে একজন ধূসর চুল মাথা বয়স্ক ব্যক্তি শুয়ে রয়েছেন। প্রদীপকে অনুসরণ করে ওরা ভেতরের ঘরে গিয়ে ঢুকল। ঢোকবার আগেই দুজনের পায়ের স্যান্ডেল দালানে খুলে রাখল। বড় বড় ডবল খাট, ড্রেসিং টেবিল আর আলমারি সবই রয়েছে। বসবার একটা মোড়া ছাড়ার কিছুই নেই। প্রদীপ তাদেরকে খাটে বসতে বলল। অশোক কোনো কথা না বলে খাটে পা ঝুলিয়ে বসল। ফটিকও বসলো একপাশে। অশোক বলল, দালানের তক্ত বসে বোধহয় আপনার বাবা শুয়ে আছেন। হ্যাঁ, বাবা একেবারেই ভেঙে পড়েছেন। কারোর সঙ্গেই বিশেষ কথা বলছেন না, একমাত্র আমার স্ত্রীর সঙ্গে ছাড়া। আমার স্ত্রী জোর করে খাওয়াচ্ছে, নইলে খেতেও চাইছেন না। স্বাভাবিক। কিছুই বলছেন না? বলছেন, মাঝে মাঝে হঠাৎ বলে উঠছেন, কার কি করার আছে, যার যা ভবিতব্য তাই হবে। সুবর্ণকে মরার পরে দেখতে যাননি? গেছিলেন, কান্নাকাটিও করেছিলেন। কারোর সঙ্গে কোনো কথা বলেননি। কেবল ডাক্তার নগেন বিশ্বাসকে একবার বলেছিলেন, আমার মেয়ে তাহলে হার্ট ফেল করেই মারা গেছে, আপনি এই সার্টিফিকেটই দিলেন। নগেন বিশ্বাস বাবারই বয়সী, অনেক কালের চেনাশোনা। নগেন ডাক্তার বললেন, তাই তো দেখছি। বাবা চলে আসার আগে বললেন, ডাক্তার মানুষ, আপনিই ভালো বুঝবেন। মেয়ে তো আর ফিরে পাবো না। এখন আবার দেখুন, মেয়েটাকে ছিঁড়ে কুটে সরকারি ডাক্তাররা আবার কি বলেন। এছাড়া আর কী বা বলবেন? যা বলার ঠিকই বলেছেন। আমারও ওকে আর কিছু জিজ্ঞাসা করার দরকার নেই। মনে হলো আপনার এক বোনকে নিচে দেখলাম। হ্যাঁ, সুবর্ণার পরেইও রঞ্জনা। আর এক বোনও নিচেই আছে, অপর্ণা। আমার স্ত্রী রান্নাঘরে আছে। অসুবিধা না হলে আপনার স্ত্রীকে আগে ডেকে দিন। আমার বেশিক্ষণ লাগবে না, আপনি নিচেই থাকবেন। আচ্ছা। প্রদীপ ঘর থেকে বেরিয়ে গেল। অশোক ফটিকের দিকে তাকালো। ফটিকও তাকিয়েছিল। অশোক গলার স্বর নামিয়ে বলল, বুড়ো মানুষটি ডক্টর বিশ্বাসকে মোক্ষম কথাটাই শুনিয়ে এসেছেন, কিন্তু ঘরে ফিরে কেবল ভবিতব্যের কথা বলছেন। ইঙ্গিতগুলো সূক্ষ্ম কিন্তু পরিষ্কার। ঘরের দরজায় ছায়া পড়ল। কেউ একজন ঘরে ঢুকতে যেন একটু সংকোচ বোধ করছে। অশোক উঠে দাঁড়ালো, ডাকলো, আসুন। কি আশ্চর্য, আমাকে দেখে কেউ ভয় পায় ভাবতেই পারি না। ঘরে ঢুকলো একটা 25-26 বছরের বিবাহিতা মেয়ে। ফর্সাও না কালোও না, মাজা গায়ের রং। চোখ মুখ পরিষ্কার, দেখতে সুশ্রী। কপালে সিঁদুরের টিপ আর শীতে টকটকে রেখা।
কপালে দুহাত ঠেকিয়ে প্রথমে নমস্কার করল। ফটিকও উঠে দাঁড়িয়েছে। অশোক মোড়া দেখিয়ে বলল, বসুন। প্রদীপের স্ত্রী কোনো রকম দ্বিরুক্তি না করে মোড়াটা টেনে নিয়ে বসল। অশোক গিয়ে দরজাটা ভেজিয়ে দিল। আপনাকে নতুন করে জিজ্ঞাসা করার কিছু নেই, আপনি ভালোই জানেন আপনার ননদ সুবর্ণা হাসি খুশি চঞ্চল আর বেশ স্বাধীনচেতা মেয়ে ছিল। স্বাধীন চেতা মানে? প্রদীপের স্ত্রী অশোকের দিকে একবার তাকিয়ে চোখটা ফিরিয়ে নিল। অশোক বলল, খারাপ কিছু নয়, স্বাধীনচেতা মানে নিজের ইচ্ছা মতো একটু ঘুরে ফিরে বেড়ানো, সবাইকে সব বিষয়ে কৈফিয়ত না দেওয়া, এইসব আর কি। হ্যাঁ, সেরকম একটু ছিল। মেলামেশার ব্যাপারে সেই রকমই ছিল, তাই না? কথাটা বুঝতে পারলেন না? বাইরের ছেলে মেয়েদের সঙ্গে বেশ সহজেই মেলামেশা করতো, অবশ্য যাদের ভালো লাগতো। একটু বোধহয় ডেসপারেটও ছিল। হ্যাঁ, খানিকটা তাই। আপনার শ্বশুরকে নিশ্চয় ননদকে বাঁচাবার জন্য একটু একটু মিথ্যে কথা বলতে হতো। প্রদীপের স্ত্রীর চোখে মুখে যেন বিস্ময় ফুটে উঠল। হ্যাঁ, ঠিকই বলেছেন। আসলে আমাকে তো তেমন ভয় বা গ্রাহ্য করতো না, স্বাভাবিক। আপনার ওর বয়সের ফারাক সামান্যই, বন্ধুই বলা চলে। আপনাকে সুবর্ণার কথা রাখতেই হতো। দিব্যেন্দু চক্রবর্তী ছেলেটাকে আপনার কেমন লেগেছিল? ভালো। বাড়ি থেকে দিব্যেন্দু সত্যি একদিনই মাত্র এসেছিল বিয়ের প্রস্তাব দিতে? বলুন বৌদি, আপনাকে আমি বৌদিই বলছি, আমার সব কথা জানা দরকার। একটা কথাও চাপবেন না, তাহলে আপনার ননদে খুনে কিনারা করা আমার দ্বারা সম্ভব হবে না। না, একদিন না, আরও কয়েকবার এসেছে। এ কথা আমি আর আমার দুই ননদ ছাড়া কেউ জানে না, আমার স্বামীও না। আপনি এমনভাবে জিজ্ঞেস করলেন, না বলে থাকতে পারলাম না। ওকে যেন বলবেন না। আমি কারো কথা কাউকে বলি না, আপনি নিশ্চিত থাকুন। দিব্যেন্দু চক্রবর্তী ছেলেটাকে আপনার কেমন লেগেছিল? ভালো। আপনার কি মনে হয় নীরেনের সম্পর্কে? সুবর্ণার সাথে সত্যি কি তার প্রেম হয়েছিল? তা তো ঠিক বুঝতে পারিনি। নীরেনবাবু আসতেন যেতেন, সুবর্ণার সঙ্গে খুব ঠাট্টাই আর কি করতেন। প্রেমের ব্যাপারটা আমি প্রেমের বিষয়টা আপনি বোঝেন না? বিবাহিত জীবনেও স্বামীর সাথে প্রেম হয়, আর দিব্যেন্দু আর নীরেনবাবুর মধ্যে আপনি তফাৎ বুঝতে পারতেন না? দিব্যেন্দু তো একেবারে অন্য রকমের ছিল। নীরেনবাবুর থেকে বয়সেও কম, আর নীরেনবাবু বুদ্ধিমান ব্যবসায়ী লোক। তবে ঠাকুরজিকে তার খুব পছন্দ ছিল, সেটা বুঝতে পারতাম। সুবর্ণা কি নীরেনবাবুর প্রস্তাবে এক কথাতেই বিয়েতে রাজি হয়েছিল? না, বরং প্রথমে আপত্তিই করেছিল। তারপরে নীরেনবাবু ওকে অনেক রকমভাবে রাজি করিয়েছিলেন। অনেক রকমভাবে মানে? কীরকমভাবে? অনেক দামি আর ভালো উপহার টুপহার দিতেন নিশ্চয়। তা দিতেন, ওরা তো বড় লোক। নীরেনবাবু আপনাকে কখনো কিছু বলতেন না, মানে বিয়ের বিষয়? হ্যাঁ, বলতেন। আমাকে ওর হয়ে ঠাকুরজিকে বলতেন। একদিন বলেছিলেন এটা নাকি ওর জীবনের চ্যালেঞ্জ। ঠাকুরজিকে আর কারোকে বিয়ে করতে দেবেন না, তিনিই বিয়ে করবেন। সুবর্ণা নিশ্চয়ই নীরেনবাবুকে কিছুটা প্রশ্রয় দিয়েছিলেন। নীরেনবাবু তার চ্যালেঞ্জও রক্ষা করেছেন, সুবর্ণাকে বিয়ে করেছেন। কিন্তু সুবর্ণার শ্বশুরবাড়ির ব্যাপারটা কি? সুবর্ণা আপনাকে কি বলতো? সেটাই তো ঠিক পরিষ্কার কিছু বুঝে উঠতে পারিনি। বিয়ের কয়েক মাসের মধ্যেই ঠাকুরজি কেমন বদলে গেছিল। মাঝে মাঝে বলতো ও বাড়িতে আমার বিয়ে হওয়াটা ঠিক হয়নি। আমি যেন হাঁপিয়ে উঠেছি। কারণ জিজ্ঞাসা করলে শুকনো মুখে হাসতো, কোনো জবাব দিত না। কেন? সেখানে খুব শাসনে থাকতে হতো নাকি? তাও তো বুঝতে পারতাম না। ঠাকুরজি তো আগের মতোই বেরিয়ে আসতো, একা চলাফেরা করতো। এমন কোনো কথা কখনো শোনেননি যাতে আপনার মনে খটকা লাগতে পারে? ঠাকুরজির মুখে নীরেনবাবুর সম্পর্কে যখন প্রথম শুনেছিলাম, লোকটাকে নাকি ও একদমই চিনতে পারিনি। লোকটা দু রকম চরিত্র, এ কথাও বলেছিল। কেন? নীরেনবাবু কি নেশা ভাঙ করতেন? কখনো শুনিনি, ঠাকুরজিও বলেনি। তবে এ কথা বলতো, আমি দেখব ওরা আমাকে কতটা আটকে রাখতে পারে। সুবর্ণার ভাসুর যাদের সম্পর্কে কিছু বলতো না? বলতো অশিক্ষিত, ছোট লোক। অথচ সুবর্ণা তো বিয়ের আগে আড্ডি বাড়িতে গেছে। খুব কম, দুই একবার। নীরেনবাবুই আসতেন। ঠাকুরজির কথা শুনে মনে হতো তার মেজো জায়ের ওপর বেশ রাগ ছিল। কেন? কিছু বলতো? না, বোধহয় মেজো জা ঠাকুরজিকে বেশি শাসন করত। নীরেনবাবুরা ক ভাই? 4। নীরেনবাবুই সকলের ছোট। আপনি কখনো সুবর্ণা শ্বশুরবাড়ি যাননি? গেছি, খুব কম। আমরা গেলে অবশ্য খুব খাতির যত্ন পেতাম। মেজোজাটি আমাদের সঙ্গে সেরকম মিশতো না। সে খুব সুন্দরী আর দোজ বড়ে, মানে ঠাকুরজির মেজ ভাসুরের দ্বিতীয় পক্ষের বউ। তাকে একটু অহংকারী বলে মনে হতো। অশোক মাথা ঝাঁকিয়ে একটা শব্দ করল। একটু চুপ করে থাকলো, তারপর বলল, আপনি যেতে পারেন বৌদি, গিয়েই রঞ্জনাকে তাড়াতাড়ি পাঠিয়ে দিন। প্রদীপের স্ত্রী ঘর থেকে বেরিয়ে গেল।
অশোক বলল, গোলমেলে, খুব গোলমেলে ব্যাপার। কোনো ক্লু পেলি নাকি? ফটিক জিজ্ঞাসা করলো। বলছি গোলমেলে ব্যাপার, ক্লু পাবো কোথায়? যত শুনছি ততই জট পাকাচ্ছে। অশোকের কথা শেষ হওয়ার আগেই দরজায় আরও একবার ছায়া পড়ল। রঞ্জনা প্রায় ঘরের সঙ্গে সঙ্গেই ঢুকলো। কপালে দুহাত ঠেকিয়ে নমস্কার করলো। তারপর তার থেকে যা জানা গেল তা একটা এই রকম। তার দিদির সঙ্গে দিব্যেন্দুদার কবে বা কোথায় পরিচয় তা সেটা সে জানে না, কারণ পরিচয়টা অনেক দিনেরই। 2-3 বার তিনজনে একসঙ্গে ঘুরেওছে, কিন্তু এখন আর দিব্যেন্দুদাকে দেখতে পাওয়া যায় না। দিব্যেন্দুদা আর তার দিদির নাকি পালিয়ে গিয়ে রেজিস্ট্রি করার প্ল্যানও ছিল, কিন্তু হয়নি একমাত্র সাহসের অভাবে। এদিকে দিব্যেন্দুদা সুবর্ণার বাড়িতে বলে সুবর্ণার মুখ চেয়েই বসেছিল। তারপর যখন নীরেনবাবুর কথা উঠল, তখন রঞ্জনার মুখে কেমন যেন একটা বিরক্তির ভাব দেখা দিল। নীরেনবাবুরা প্রাচীন বড়লোক, তাদের সবাই সম্মান করে। ও বাড়িতে বিয়ে হওয়াটা ভাগ্যের কথা, তাই হয়তো বাবা রাজি হয়েছিল। এরপর রঞ্জনা এমন একটি গুরুত্বপূর্ণ কথা বলল, যেটা শুনে অশোক কোনোভাবেই আশ্চর্য হলো না। সে সুবর্ণাকে মারা যাওয়ার দিন সাতেক আগে দেখেছিল, এক রাত্রে দেখেছিল খাদি ভবন, মানে প্রফুল্ল ঘোষের খাদি গ্রামোদ্যোগ ভবনের বাড়িতে ঢুকতে। সঙ্গে ছিল দিব্যেন্দুদা। চলে যাওয়ার আগে রঞ্জনা আরও একটি কথা জানালো, যে সে কিছুদিন আগে দিদির কনুইতে একটা কাটা দাগ দেখেছিল। কাটা দাগটার কিছুই না, কনুই ঘষতে যাওয়ার দাগ। এটা এমন কিছু গুরুত্বপূর্ণ নয় বলে কাউকেই সে কোনো কিছু জানায়নি। রঞ্জনা ঘর ছেড়ে বেরিয়ে গেল। অশোকের মুখে গভীর চিন্তার ছায়া। ভুরুকুচকে শব্দ করল। কিন্তু কোথায় ঘটনাটা ঘটলো? ভেতরে না বাইরে? কোন ঘটনা? ফটিক অবাক চোখে তাকিয়ে জিজ্ঞাসা করল। হ্যাঁ, ও বলবো, পরে বলবো। ইস, 12:30 বেজে গেছে। সেই জন্যই আমার কেমন যেন খিদে খিদে পাচ্ছে। আমারও। প্রদীপবাবু এলেই বিদায় নেব। প্রদীপ এসে ঘরে ঢুকল। অশোকের সঙ্গে ফটিকও উঠে দাঁড়ালো। অশোক বলল, আজ চলি। পাবলিক প্রসিকিউটরকে হয়তো আপনাদের তরফ থেকে এখনো অনেক কিছু জানাবার আছে, তাকে কোনো কথাই গোপন করবেন না। কেবল পুলিশের রিপোর্টের ভিত্তিতে তাকে যদি চলতে হয়, তাহলে আলটিমেটলি কেসটা কোথায় গিয়ে দাঁড়াবে বলা যায় না। তিনি স্টেটকে রিপ্রেজেন্ট করছেন বটে, আপনাদের এভিডেন্সের মূল্য অনেক। ও দরজার দিকে এগিয়ে গেল। প্রদীপ বলল, আমাদের দিক থেকে কোনো ত্রুটি হবে না, আপনিই আমাদের ভরসা। আমার দিক থেকেও চেষ্টা ত্রুটি হবে না। বাইরে বেশ গরম, চৈত্রের বাতাসও গরম। প্রদীপের বাড়ি থেকে বেরিয়ে খানিকটা এগিয়ে একটা রিক্সা পেয়ে অশোক উঠে পড়ে বলল, চিড়িয়া মোড় চলো। চিড়িয়ামোড় কেন যাবি এখন? ফটিক আপত্তি করল। এখান থেকে বেরিয়ে থানায় যাবার কথা। কোর্টের কাছে কোথাও খেয়ে নিয়েই থানায় যাওয়া যাবে। আজ রোববার, কোর্ট এলাকায় আজ খাবারের তেমন সুবিধা হবে না। চলো একটু আরাম করে ঠান্ডা ঘরে বসে ভালো খাবার খাওয়া যাক। এখানে ঠান্ডা ঘর মানে? এয়ার কন্ডিশনড কোনো রেস্তোরাঁ আছে নাকি? এই খবরটাও রাখিস না, চল দেখতে পাবি। অশোক দরজা ঠেলে ভেতরে ঢুকলো। চমৎকার পরিবেশ, এয়ার কন্ডিশনড বড় ঘর, অনেকগুলো টেবিল আর টেবিল ঘিরে চেয়ার, কিন্তু ভিড় তেমন নেই। 3টে টেবিলে লোক রয়েছে, টেবিলে খাবারের প্লেট সাজানো। তারা নিজেদের মধ্যেই কথা বলছিল। অশোক আর ফটিক একধারের একটা টেবিলে বসলো। গল্পের অন্তিম পর্ব 2 দিনের মধ্যে আমাদের চ্যানেলেই আপলোড করা হবে। দ্রুত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।